মুম্বাই মেডিকেল থেকে সদ্য পাশ করে এসেছে দিয়া। পুরো নাম দীপান্বিতা দেব দিয়া। সে একজন সাইকোলজিস্ট। মধ্যবিত্ত পরিবারের মেয়ে দিয়া। ওরা 4 বোন, সে সবার ছোট। ওর বাড়ি টাঙ্গাইলে। সে ঢাকা থেকে পড়াশোনা করত। আজ তার জবের প্রথম দিন। চট্টগ্রাম জেলা সদর মেন্টাল হসপিটালে তার জব হয়েছে। মনে প্রচণ্ড ভয়, তার সাথে আবার ডাক্তার হবার খুশি। এতদিনে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। খুশিতে মনটা তাথই তাথই করে নাচতে লাগলো। হাসপাতালে ঢুকতেই অন্য ডাক্তাররা এগিয়ে এসে অভিনন্দন জানালো তাকে। ডক্টর আদিত্য দিয়ার চেম্বারে নিয়ে গিয়ে সমস্ত কাজ বুঝিয়ে দিল এবং ওর আন্ডারে যেসব পেশেন্ট আছে ওদের ফাইলগুলো তাকে ভালোভাবে বুঝিয়ে দিল। টুকটাক কিছু কথা বলার পর আদিত্য বলল, কি মিস দিয়া, আমি কি এখন যেতে পারি? দিয়া মিষ্টি একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে হাসূচক উত্তর দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাঙ্কস কেন? এই যে আমাকে এতটা হেল্প করলেন তাই। আদিত্য একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে এইটুকুতেই এত লম্বা লাইনটা বলে শুধু শুধু নিজের এনার্জিটা অপচয় করলেন। এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আর একটা কথা মিস দিয়া, আমাকে স্যার বলে লজ্জা দিবেন না প্লিজ। আমি আপনার এতটাও সিনিয়র না যে স্যার বলবেন। বাই দ্য ওয়ে, আমার নাম আদিত্য। আমাকে নাম ধরে ডাকলেই খুশি হব। দিয়া কিছুটা অবাক হলেও মুখে তা প্রকাশ করল না। মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, ইটস ওকে মিস্টার আদিত্য। ওকে বাই। বলেই সে সেখান থেকে প্রস্থান করল। দিয়া এবার ফাইলগুলো চেক করতে লাগলো। তার আন্ডারে 5 জন পেশেন্ট আছে। এক এক করে 4টা ফাইল চেক করার পর লাস্টের ফাইলটা চোখে পড়তেই দিয়া চমকে উঠল। পেশেন্টের নামটা অভিক সাহা। নামটা দেখে দিয়ার বুকটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে ফাইলটা তুলে নিল। বুকের ভেতর তোলপাড় শুরু হতে লাগলো। মনে মনে বলতে লাগলো, ব্যস্ত ছিলাম কেন তবে এতটা দিন পর আবার সেই পুরনো ক্ষতটা নতুন করে ঘায়ে পরিণত হতে লাগলো। হায় নিদারুণ নিষ্ঠুর বিধি! আমি কি এতটাই অযোগ্য যে সুখ পাখির বদলে কষ্ট নামক দানবটা বারবার আমার পিছু নেয়? আমি কি কখনোই সুখ পাখির দেখা পাবো না? কেন নামটা আবার সামনে এলো? আমি যে ওকে চিরতরে ভুলে যেতে চাই। দিয়ার চোখ থেকে অযোধ্যার অশ্রু ঝরতে লাগলো। দিয়া চোখ মুছে মনটাকে শান্ত করে বলতে লাগলো, ছি ছি, আমি এসব কি ভাবছি? একই নাম তো অনেকেরই হতে পারে, তাই বলে কি নাম শুনেই ভেঙে পড়তে হবে আমার? সে এখানে আসতে যাবে কেন? সে তো ঢাকা হয়তো নতুন কোনো জিএফ খুঁজে নিয়ে ভালোই আছে ভেবেই একটা তাচ্ছিল্যের হাসি দিল। কিন্তু তবুও দিয়ার মনে খটকা রয়ে গেল। কেন জানি বারবার অভিক নামের পেশেন্টটাকে দেখতে চাইছে মনটা। মনের সাথে যুদ্ধ করতে করতে সে এক পর্যায়ে হেরে গেল। নিজের চেম্বার থেকে বেরিয়ে এলো। আদিত্যও সেদিক দিয়েই যাচ্ছিল। দিয়াকে দেখে মুখে হাসি রেখা টেনে এগিয়ে এলো সে। আদিত্যকে দেখে দিয়াও মৃদু হেসে এগিয়ে গেল। এইটুকু সময়ে যা বুঝতে পারল দিয়া, আদিত্য একজন অন্যরকম ছেলে। সে সবার থেকে আলাদা। যদিও তেমন কারো সাথে এখনও পরিচয় হয়ে ওঠেনি দিয়ার, তবে আদিত্যকে ওর খুব ভালো লেগেছে। মুখে সবসময় একটা মনোমুগ্ধকর হাসি লেগেই থাকে। আদিত্য বলল, কি মিস দিয়া, এনি প্রবলেম? নাথিং, তবে একটা কথা ছিল। কি বলবেন বলুন। আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। দিয়া অভিকের ফাইলটা সামনে এগিয়ে দিয়ে কাপা কাপা গলায় বলল, মিস্টার আদিত্য, আমি একবার এই পেশেন্টকে দেখতে চাই। আদিত্য ফাইলটা হাতে নিয়ে অভিকের নামটা দেখে কিছুটা সন্দিহান চোখে তাকিয়ে রইল। আদিত্যের এমন চাহনিতে দিয়া কিছুটা ইতস্ততের মাঝে পড়ে গেল। আদিত্য মনে মনে বলতে লাগলো, সব পেশেন্ট রেখে হঠাৎ ওকে কেন দেখতে চান? কিছু একটা তো অবশ্যই। আদিত্যের এমন তীক্ষ্ণ চাহনি দেখে দিয়া কিছুটা কনফিউশনে পড়ে যায়। আমতা আমতা করে বলে, না মানে। দিয়া ঘামছে দেখে আদিত্য কিছু একটা আন্দাজ করে নিয়ে বলল,
শিওর, আমি তো ওর কেবিনেই যাচ্ছিলাম, চলুন আমার সাথে। বলেই সামনে হাঁটতে লাগলো। দিয়া যতই এগোচ্ছে ততই কেন জানি ওর পা থেমে যেতে চাইছে। অদৃশ্য একটা শক্তি বারবার তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, সামনে যেন এগোতেই দিচ্ছে না। অজানা একটা ভয় এসে আটকে দিচ্ছে বারবার। মন বলছে, যাস নে ওখানে, তুই যে সইতে পারবি না। কেবিনে ঢুকেই দেখল দিয়া একটা ছেলে, পরনে ছেঁড়া টি শার্ট ও 3/4, ঘন লম্বা চুল, লম্বা দাড়ি, চোখের নিচে কালি পড়ে গেছে, গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। ভালো করে তাকাতেই দিয়ার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখ দুটি দিয়ে যেন আগুন বেরোচ্ছে। হাত মুষ্টিবদ্ধ করে নিল। আদিত্য সবটা খেয়াল করল, কিন্তু কিছুতে কিছু মেলাতে পারছে না। কৌতূহলবশত জিজ্ঞেস করেই বসল, মিস দিয়া, এনিথিং রং? প্লিজ টেল মি। মিস দিয়া, কি হলো? মিস্টার আদিত্য, আমি এই পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারবো না। বলেই দিয়া বাইরের দিকে পা বাড়াতে নিলে আদিত্য বলে উঠল, মিস দিয়া, থামুন। কেন ওর ট্রিটমেন্ট করতে পারবেন না? অ্যান্সার মি। দিয়া কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আমি বাধ্য নই বলতে। আপনি না ডক্টর, তবে কেন এমন বলছেন? দিয়া চিৎকার করে বলে উঠল, বললাম তো আমি পারবো না মানে পারবো না। দরকার হলে আমি জব ছেড়ে দিব, তবু ওর মতো ক্যারেক্টারলেসের চিকিৎসা করব না। ক্যারেক্টারলেস শব্দটা শুনে আদিত্যের মেজাজ খারাপ হয়ে গেল। আদিত্য রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মিস দিয়া, আপনাকে এখানে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, কারো ক্যারেক্টারের সার্টিফিকেট দিতে বলা হয়নি। সো আপনাকে ওর ট্রিটমেন্ট করতেই হবে। দিয়া নিজেকে কন্ট্রোল করে মাটির দিকে তাকিয়ে আছে। ওর মা সবসময় বলতো, যখন খুব বেশি রেগে যাবি মাটির দিকে তাকিয়ে থাকবি, দেখবি রাগটা মাটির মতো হয়ে যাবে। আদিত্য আবার বলল, কি হলো দিয়া, কিছু বলছেন না কেন? আমি কি ধরে নেব পূর্ব কোনো শত্রুতার জন্য আপনি ওকে ট্রিটমেন্ট করতে চাইছেন না? আদিত্যের কথা শুনে দিয়া চোখ তুলে তাকালো ওর দিকে। দিয়ার চোখের দিকে তাকাতেই আদিত্য চমকে গেল। দিয়ার চোখে জলে চিকচিক করছে। কিছুটা বিচলিত হয়ে আদিত্য বলল, মিস দিয়া, আপনি ঠিক আছেন? দিয়া নিজেকে কন্ট্রোল করে উত্তর দিল, হ্যাঁ মিস্টার আদিত্য, আমি ঠিক আছি। আর আপনি কি বললেন শত্রুতা, তাও আবার এই সাইকো বিশ্বাসঘাতকটার সাথে? দিয়ার এমন কথা শুনে আদিত্যের এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিছুটা চিৎকার করে বলল, মিস দিয়া, কারো সম্পর্কে কিছু না জেনে কাউকে এমন কথা বলা ঠিক না। কি জানি না আমি, বলুন কি জানি না? কতটুকু জানেন আপনি ওর সম্পর্কে? ও একটা দুশ্চরিত্র লম্পট। আদিত্য আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। রাগে কটমট করে দিয়া বলে চিৎকার করে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল দিয়ার গালে। আচমকা আদিত্যের এমন কাণ্ডে দিয়া কিছুটা ঘাবড়ে গেল। ছলছল চোখে তাকিয়ে রইল গালে হাত দিয়ে। আদিত্য নিজের ভুল বুঝতে পেরে বলল, সরি মিস দিয়া, আমার মাথা ঠিক ছিল না। আপনার সাথে এমন মিসবিহেভ করার জন্য সত্যি আমি সরি। প্লিজ রাগ করবেন না। এখনও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। আদিত্যর দিকে ছলছল চোখে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল দিয়া, আপনি কতটুকু চেনেন ওকে? আমার থেকে নিশ্চয়ই বেশি চেনেন না। ও একটা বেইমান। ও আমার সাথে ছলনা করেছে। আমি কখনোই ওকে ক্ষমা করতে পারবো না। দিয়ার এমন কথা শুনে আদিত্য যেন আকাশ থেকে পড়ল। কি বলছে এ মেয়ে? জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকিয়ে আছে দিয়ার দিকে। দিয়া বুঝতে পেরে বলতে লাগলো, ওর সাথে আমার প্রথম দেখা হয় 8 বছর আগে, রমনা পার্কে বসন্ত বরণ অনুষ্ঠান। বলেই দিয়া ডুব দেয় অতীতে। মেলায় যাচ্ছিল দিয়া ও তার 4 বান্ধবী। বাসন্তী রঙের লাল পেড়ে শাড়ি, চোখে গাঢ় কাজল, হাত ভর্তি লাল সাদা কাচের চুড়ি, কানে ও গলায় মাটির গহনা, খোপায় কৃষ্ণচূড়া ফুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পায়ে আলতা। সব মিলিয়ে অসাধারণ লাগছিল দিয়াকে, যে কেউ দেখেই ক্রাশ খাবে।
রাস্তার পাশেই অভিক ও তার 3 বন্ধু একসাথে বসে আড্ডা দিচ্ছে। অভিকের বন্ধু অয়ন খুব পাজি, মাঝে মাঝে এমন সব উদ্ভট কথা বলে যে হাসতে জানে না সেও হাসবে। অভিক কোক মুখে নিতেই অয়ন এমন কিছু বলল যা শুনে অভিকের মুখ থেকে ফুরুত করে সব কোক বেরিয়ে গেল। গেল তো গেল, সব কোক দিয়ার চোখে মুখে গিয়ে পড়ল। আচমকা এমনটা হওয়াতে দিয়া কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। অভিকের দিকে তাকাতেই রাগে কষিয়ে দিল এক থাপ্পড়। অভিক কিছু না বুঝতে পেরে বোকার মতো তাকিয়ে রইল দিয়ার দিকে। দিয়া রাগে কটমট করতে করতে বলল, এই পাঁচি লেজকাটা শিয়াল, মেয়ে দেখলে কি হুঁশ থাকে না, বকাটে কোথাকার। দিয়া তো দিয়ার মুখে যা আসছে তাই বলে যাচ্ছে, কিন্তু অভিকের কোনো হুঁশ নেই। এমন অপরূপ প্রতিমা দেখে থাপ্পড় খাওয়া গালে হাত দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অভিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে দিয়া আরও ক্ষেপে গেল। আবার আরেকটা থাপ্পড় বসিয়ে দিল বাকি গালে। এবার অভিকের হুঁশ এলো। সরি জাজ লবঙ্গ, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। কিন্তু কে শুনে কার কথা? ঝাঁজ লবঙ্গ শুনে আরও বেশি ক্ষেপে গেল। রাগে আবার তেড়ে আসতে দেখে ওর বান্ধবীরা ওকে জোর করে সেখান থেকে নিয়ে গেল। অভিক এখনও ভাবনাশীল হয়ে আছে। আনমনে বলে উঠল, জাজ লবঙ্গ, এমন কাউকেই তো এতদিন খুঁজছি। ওর এমন অবস্থা দেখে অয়ন বলল, কিরে শালা, বিড়বিড় করে কি বলছিস? আমরা হলে তো এতক্ষণ লাউ ভর্তা বানিয়ে দিতি, কিন্তু এই মেয়েকে ছেড়ে দিলি কেন? ভ্রু নাচিয়ে আবার বলল, কিরে, প্রেমে টেমে পড়লি না তো আবার? অভিক একটা মুচকি হাসি দিয়ে বলল, সামথিং। বলে বাইকটা স্টার্ট দিয়ে সেখান থেকে চলে গেল। অভিক ছিল ঢাকা ভার্সিটি স্টুডেন্ট। যেমন ট্যালেন্ট তেমন সব রমণীর ক্রাশ। 1 মাস দেয়ার পিছু ঘুরতে ঘুরতে অবশেষে ওদের প্রেমটা হয়ে যায়। 5 বছর সম্পর্ক ভালোই ছিল, কিন্তু 3 বছর আগে সেটা ভেঙে গেছে। দিয়ার কথা শুনে আদিত্য কাঁপা কাঁপা গলায় বলল, তার মানে তুমি সেই ঝাঁজ লবঙ্গ? এ কথা বলে আদিত্য ফ্লোরে বসে পড়ল। ওর মুখে ঝাঁজ লবঙ্গ নামটা শুনে চমকে তাকালো আদিত্যের দিকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি আপনি জানলেন কি করে? বলুন, উত্তর দিন। আমি সব জানি। মানে কে আপনি? আদিত্য বলল, অভিক আমার প্রাণ ভ্রমরা। ও আমার একমাত্র মামাতো ভাই। তার মানে আপনি কণাদা? এতক্ষণে দিয়ার সবটা ক্লিয়ার হলো। কেন দিয়ার গায়ে হাত তুলল আদিত্য। দিয়া বলল, ও, এবার বুঝতে পারলাম কেন থাপ্পড় দিলেন। না, বুঝতে পারোনি। সবটা বুঝতে পারলে সেদিন এভাবে চলে যেতে না। জানো ওর এই অবস্থার জন্য কে দায়ী? দিয়া প্রশ্নসূচক চোখে তাকালো আদিত্যের দিকে। আদিত্য বলল, তুমি দিয়া, একমাত্র তুমি দায়ী। আমি মিস্টার আদিত্য, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। নো দিয়া, আজ যে সবটা আমায় বলতেই হবে, নয়তো আর হয়তো বলা হবে না। আচ্ছা দিয়া, তোমার কি কখনো মনে হয়নি যে ছেলেটা তোমাকে একবার না দেখে থাকতে পারতো না, সে কেন তুমি এত বলার পরেও দেখা করতে চায়নি? কারণ আমার প্রয়োজন তার কাছে ফুরিয়ে গিয়েছিল, তাই। আদিত্য অবাক চোখে তাকিয়ে আবারও প্রশ্ন করল, মানলাম তোমার কথা ঠিক, বাট এটা বলো তো, যে ছেলে তোমার অনুমতি ছাড়া তোমার হাতটা পর্যন্ত কখনো স্পর্শ করেনি, সে কেন এত বাজে বিহেভ করতে চেয়েছিল? দিয়া একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কারণ সে এতদিন আমার সাথে ভালো মানুষের অভিনয় করেছিল। যখন বুঝতে পারলো আমি তার ফাঁদে ধরা দিয়েছি, ঠিক তখনই সুযোগ বুঝে ফায়দা লুটতে চেয়েছে। দিয়ার কথা শুনে আদিত্য অট্টহাসিতে মেতে উঠল। আদিত্যের এমন বিহেভ দেখে বোকার মতো তাকিয়ে রইল দিয়া। কাঁপা কাঁপা গলায় বলল, মিস্টার আদিত্য, পাগলের মতো হাসছেন কেন? আদিত্য দিয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, হাসবো না? তুমি এত সুন্দর একটা জোকস বললে। আদিত্যের কথা শুনে দিয়া এবার রেগে গেল।
রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আমার কথা শুনে আপনার জোকস মনে হচ্ছে? আর ইউ ক্রেজি? তুমি রেগে যাচ্ছ কেন? সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি অভিককে ভালোবাসতে, নাকি সব ছিল ছলনা? আপনার কি সন্দেহ আছে? আমি ওকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু সে... দিয়া, আমাদের চোখের সামনে যা দেখি তাই বিশ্বাস করি, কিন্তু তার অন্তরালেও যে অনেক কিছু থাকে তা কিন্তু আমরা কখনো দেখতে চাই না। আচ্ছা, সেদিন কি তোমার মনে হয়নি যে অভিক তোমার সাথে কোনো অস্বাভাবিক আচরণ করেছিল? আদিত্যর কথা শুনে দিয়া অতীতে ডুব দিল। কি হলো অভিক? তুমি মুখটা এমন প্যাঁচার মতো করে আছো কেন? কি হয়েছে তোমার? কিছু না, তুমি দূরে থাকো, সামনে আসার চেষ্টা করো না প্লিজ। অভিক নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে, তাই দিয়ার থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখে বসেছে। কিন্তু অভিকের এমন কথা শুনে দিয়া ক্ষেপে যায়। 1 সপ্তাহ পর দেখা, তাও আবার সে দূরে সরে আছে। তাই দিয়া অভিকের গা ঘেঁষে বসে। অভিক নেশাগ্রস্তদের মতো বারবার তাকাচ্ছে, ভাব এমন যেন সে খুব নেশা করে আছে। এই শীতেও ঘেমে একাকার। দিয়া ওর হাতটা ধরতেই অভিক কেঁপে উঠল, বারবার দিয়ার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। দিয়া ওর ঘাড়ে মাথা রাখতেই অভিক আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দিয়াকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে লাগলো, অস্বাভাবিক কিছু আচরণ করতে লাগলো। তা দেখে দিয়া এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অভিককে, কিন্তু অভিক আজ মাতাল, একান্তই নিজের করে চাইছে দিয়াকে। তা দেখে দিয়া ঠাস করে একটা চট দিয়ে বসলো অভিকের গালে। বেঈমান, বিশ্বাসঘাতক, কখনো আমার সামনে আসবি না। তোর মুখও আমি দেখতে চাই না। বলেই দিয়া সেখান থেকে চলে যায়। দিয়াকে আনমনা হয়ে থাকতে দেখে আদিত্য বলল, জানো দিয়া, সেদিন বাড়ি এসে অভিক বাড়ির সব কিছু ভাঙচুর করতে থাকে। অনেক কষ্টে ওকে থামায়। এবুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে পাগলের মতো বলতে থাকে, আমি অন্যায় করেছি রেকনাদা আমার জাজ লবঙ্গের সাথে। ও আমাকে ভুল বুঝেছে। তোমার সাথে কি হয়েছিল সব কিছু খুলে বলো। জানো সেদিন কি হয়েছিল? না, আমি জানতেও চাই না। সেদিন সে স্বাভাবিক ছিল না। ওষুধের এফেক্টের কারণে ওর পুরুষত্ব জেগে উঠেছিল। দিয়া বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? বড় মামা ছোট মামার থেকে 15 বছরের বড় ছিল। ছোট মামার যখন 5 বছর বয়স তখন বড় মামা বিয়ে করে, কিন্তু মামার সমস্যার কারণে মামা বাবা হতে পারেনি। মামা খুব ভেঙে পড়ে। বড় মামাকে ছোট মামা খুব ভালোবাসত। বড় ভাইয়ের নীরব আর্তনাদ তিনি প্রতিনিয়ত দেখত। তিনি সেটা সইতে পারতেন না, তাই তিনি একজন আয়ুর্বেদিক ডক্টর হন। এ বিষয় নিয়ে 15 বছর গবেষণা করে একটা ঔষধ আবিষ্কার করেন। তার ইচ্ছে ছিল তার বড় ভাইয়ের মতো সন্তান না পাওয়ার কষ্ট যেন আর কোনো মানুষ না পায়। তার চেষ্টা সফল হয়। তার ওষুধের দ্বারা প্রায় 1000 খানেক মানুষ সন্তানের স্বাদ পায়। কিন্তু কথায় আছে না, লোভ মানুষকে পশুতে পরিণত করে। আমার মামাও তাই লোভে পড়ে পশুতে পরিণত হয়। মামা কিছু অসৎ ব্যবসায়ীদের হাতে তার পরিশ্রমের ধন তুলে দেয়, যার দরুন প্রচুর পরিমাণে ধর্ষিত হয় মেয়েরা। তো আপনি আমাকে কেন এসব গল্প শোনাচ্ছেন? সেদিন অভিকের খুব মাথা ব্যথা করছিল, তাই তার বাবার ল্যাবে গিয়ে ওর বাবাকে ওষুধ দিতে বলে। তিনি ব্যস্ত ছিলেন, হাতে ইশারা করে দেখিয়ে দেয় ঔষধ। কিন্তু দুর্ভাগ্যবশত অভিক ব্যথার ঔষধ না খেয়ে ফেলে পুরুষত্ব জাগার ঔষধ। বাকিটা তো তুমি জানোই। তার মানে সেদিন সে স্বাভাবিক ছিল না? না। দিয়া দৌড়ে গিয়ে অভিককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অভিক তখন সজাগ হয়ে যায় এবং তার পাগলামি শুরু করে। হাতের কাছে ওয়াটার পটটা পেয়ে ছুঁড়ে মারে দিয়ার দিকে। অনেক ধস্তাধস্তির পর অভিক শান্ত হয়। 1 মাস দিয়া তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে অভিককে কিছুটা স্বাভাবিক করে তোলে। আজ 2 দিন হলো অভিককে ওরা বাড়ি নিয়ে আসে। আদিত্য ও দিয়ার মাঝে অনেকটা ভাব হয়ে যায়।
এভাবে কেটে যায় আরও কিছুদিন। এরই মাঝে একদিন হসপিটালে জরুরি কাজ পড়ে যাওয়ায় ওরা দুজন বেরিয়ে যায়। বাড়ি ফিরে দেখে অভিক মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। আদিত্য ও দিয়া দৌড়ে এসে ধরে অভিককে, কিন্তু ওরা আসতে অনেক দেরি করে ফেলেছে। দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন। সে আগুন শুধু চিতায় না, জ্বলছে আদিত্য ও দিয়ার বুকেও। দুজনেই পাথরের মতো দাঁড়িয়ে আছে জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে। পুলিশ অফিসার একটা কাগজ এগিয়ে দিল আদিত্যের দিকে। আদিত্য কাগজের ভাঁজ খুলে সেখানেই স্তব্ধ হয়ে বসে পড়ে, কারণ অভিকের হাতের লেখা চিঠি এটা। ঝাঁঝ লবঙ্গ, এই চিঠিটা যখন পড়বে তখন আমি হয়তো থাকবো অনেক দূরে, সেখান থেকে চাইলেও আর ফিরে আসতে পারবো না। কি ভাবছো? আমি সুস্থ হলাম কবে, তাই তো? আমি হসপিটালেই তোমার সবাই সুস্থ হয়ে উঠেছিলাম, কিন্তু তোমার প্রতি আমার অনেক অভিমান ছিল, তাই বলিনি। এইটুকু পড়তেই আদিত্য হাউমাউ করে কেঁদে উঠে চিঠিটা বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, অভিক, কেন এমন করলি ভাই? তোর কণাদার কথা একবারও ভাবলি না? তোর কণাদার যে তুই ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে, সেটা জেনেও কেন এমনটা করলি? এদিকে দিয়া কি করবে? নিজেকে কন্ট্রোল করবে না আদিত্যকে? আদিত্য খুব পাগলামি করছে ভাই হারানোর শোকে। কাকে সামলাবে সে, নিজেকে না আদিত্যকে? এবার দিয়া চিঠিটা নিয়ে পড়তে লাগলো। বাড়ি আসার পর যখন বাবা মাকে দেখতে পেলাম না, তখন মনে মনে খুঁজতে থাকি ওদের। তখনই কণাদা ও তোমার কথা শুনি। জানো, বেঁচে থাকার স্বাদটা না তখনই মরে গিয়েছিল। আদিত্য ও দিয়া দুজন দুজনার দিকে তাকিয়ে মনে করতে লাগলো সে দিনের কথা। বাড়িতে কেউ নেই দেখছি, ওনারা কোথায়? কে থাকবে? থাকার মতো তো কেউ নেই। অভিক অসুস্থ হবার পর মামা মামি খুব বেশি ভেঙে পড়ে। তারপর পুলিশ তদন্ত করে ধর্ষণের রহস্য উদ্ঘাটন করে। মামাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মামি ছেলের পাগলামি ও স্বামীর কৃতকর্মের জন্য অনেকটা ডিপ্রেশনে চলে যায়। হঠাৎ একদিন মামি ব্রেন স্ট্রোক করে। অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারেনি। মামা সব কিছু শুনে জেল থেকে পালাতে চাইলে ক্রসফায়ারে মারা যায়। বড় মামা ও মামি তো অনেক আগেই মারা গেছে। আর আমার বাবা মা তো সে ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মামা বাড়িতেই মানুষ হই। এখন আমরা দুই ভাই ছাড়া আর কেউ নেই আমাদের। বলে আদিত্য কান্নায় ভেঙে পড়ে। দিয়া এবার চিঠিটা পড়তে লাগলো। জানো ঝাঁঝ লবঙ্গ, আমার আপন বলতে মা বাবা আর কন্যাদা ছাড়া কেউ নেই। ওদের যে আমি প্রাণ ভোমরা। বাবা মাকে ছাড়া আমার দুনিয়াটা আঁধার। আমি পারছি না ওদের ছাড়া থাকতে, তাই তো ওদের কাছে চলে গেলাম। আমাকে নিশ্চয়ই স্বার্থপর ভাবছো, তাই না? আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে, কারণ 3টা বছর তো আমাকে ছাড়াই থেকেছ, আর আশা করি এখনও পারবে। আমায় যে ভালোবাসো না সেটা কিন্তু বলছি না, তুমিও আমায় ভালোবাসো, হয়তো আমার থেকেও বেশি। তবে কি জানো, কিছু একটার অভাব ছিল সেখানে, তা হলো বিশ্বাস। তুমি আমায় ভালোবাসতে ঠিকই, কিন্তু বিশ্বাস করনি, তাই তো ছেড়ে গিয়েছিলে। কানাডা যদি সত্যিটা না বলতো তবে হয়তো তুমি কখনোই ফিরে আসতে না। দেখো, আমার জন্য বাবা সুকান্তে গিয়ে ভুল পথ বেছে নিয়েছিল। মা আমার জন্য নিজের প্রাণও দিয়ে দিল। পৃথিবীতে কেউ যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারা হলো শুধু বাবা মা। আমি যে বাবা মার মৃত্যুটা মেনে নিতে পারিনি। তোমার থেকে বেশি বাবা মাকে প্রাধান্য দিলাম বলে রাগ করো না প্লিজ। তুমি আমার কি ছিলে তা তো শুধু বিধাতাই জানে। এটুকু পড়ে দিয়া কান্নায় ভেঙে পড়ে। চিৎকার করে বলতে থাকে দিয়া, আমি সত্যিই তোমায় ভালোবাসতাম অভিক। আমার এটুকু ভুলের জন্যে আমায় তুমি এত বড় শাস্তি দিলে। আমি এখন কি নিয়ে বাঁচব? মনের পাতায় ভেসে ওঠে কিছু স্মৃতি। তুমি যদি আবার দুষ্টুমি করো, আমি কিন্তু চলে যাব অনেক দূরে। তখন অভিক বলল, তুমি যদি আমাকে ছেড়ে যাও, আমি পাগল হয়ে যাব। তখন কিন্তু পাগলের ডাক্তার তোমাকেই আমায় সুস্থ করতে হবে। বলে অভিক মুচকি হেসে
দিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। সেদিন কথাটা ব্যঙ্গ করে বলেছিল, কিন্তু কিছু কিছু কথা বাস্তব হয়ে যায়, যা মানুষ কখনো ভাবতেও পারে না। কিছুক্ষণ নীরবতা, আবার পড়তে শুরু করে দিয়া। জাজ লবঙ্গ, আমার একটা কথা রাখবে? তুমি কনাদাকে আপন করে নিও প্লিজ। আমরা দুটি দেওয়া হলেও একটি প্রাণ ছিলাম। কনাদার মাঝেই তুমি আমাকে খুঁজে পাবে। আর কনাদা, আমি চাই তোর এই মৃত ভাইয়ের কথা তুই রাখবি। আমার প্রাণ পাখিটাকে তোর হাতে তুলে দিয়ে গেলাম রে, যত্নে রাখিস। আদিত্যর চোখে ভেসে উঠল কিছু স্মৃতি। কিরে, মুখটা অমন বাংলার পাঁচের মতো করে আছিস কেন? না, ভাবছি জীবনের এতটা দিন পার করে এলাম, কিন্তু একটা মেয়েও পটাতে পারলাম না। কিন্তু আমার ছোট ভাই হয়ে মেয়েদের লাইন লাগিয়ে রেখেছিস তুই। অভিক হাসতে হাসতে বলল, ও এ কথা, যা আমার ঝাঁজ লবঙ্গকে তোকে দিয়ে দিব। কথাটা মনে হতেই আদিত্য অভিক বলে চিৎকার করে কেঁদে উঠল। কেন সেদিন এমন কথা বলেছিলি? কেন? তোর কথা যে আজ সত্যি করে দিলি তুই। আমি কি করে তা মানব বল? কিছু কিছু বাস্তবতা কষ্টের হলেও তাকে আমাদের মেনে নিতে হয়। এটাই যে নিয়তি। জানো ঝাঁজ লবঙ্গ, সব কিছু ভুলে তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা যে তা চাইনি। তোমরা বাইরে যাবার পর কনাদার রুমে যাই কিছু খুঁজতে, কিন্তু সেখানে গিয়ে একটা রিপোর্ট পাই, যা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সেদিন তুমি চলে যাওয়ার পর অনেক খুঁজেছি তোমায়, না পেয়ে আত্মহত্যা করার জন্য বিষ খাই, যার দরুন সেই ওষুধ ও বিষের প্রভাবে আমার পুরুষত্ব একেবারে নষ্ট হয়ে যায়। আমি চাইনি আমার জেমার মতো তুমিও তিলে তিলে শেষ হয়ে যাও, তাই তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি যে বড্ড বেশি ভালোবাসি তোমায়, তাই তো এই অপূর্ণ জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি। তোমাকে না চাইতেও ছেড়ে চলে আসতে হয়েছে আমায়। পারলে আমায় ক্ষমা করো। চিতার আগুন নিভে গেছে, কিন্তু এখনও দাউ দাউ করে জ্বলছে দুজনের হৃদয়ের আগুন। কি করে নেভাবে সে আগুন? আদিত্য ও দিয়া আনমনে বসে আছে। আদিত্য বলল, লোকে ঠিকই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ যদি মামা ওই ভুলটা না করত, তবে হয়তো 3টি প্রাণ এভাবে নিভে যেত না, আমাদের জীবনটা পরিপূর্ণ হতো। না আদিত্য, ওনার না ভুলটা আমার ছিল। সেদিন যদি আমি ওভাবে চলে না যেতাম, তবে অভিক হয়তো এমন ভুল করতো না। না অকালে ঝরে পড়তো অভিক নামক নিষ্পাপ প্রাণটা। আসলে ভুলটা কার? অভিকের বাবার না দিয়ার, নাকি উভয়েরই? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।